মুন্সিগঞ্জ সদর উপজেলার একটি ধান খেতে পড়েছিল এক তরুণের মাথাবিহীন লাশ। পরিচয়হীন সেই তরুণকে চিনতে পারেননি আশেপাশের কেউই। ঘটনাটি ছিল রহস্যে ঘেরা, না ছিল কোনো প্রত্যক্ষদর্শী, না ছিল পরিচয়ের সূত্র। তবে লাশের পকেটে পাওয়া একটি কাগজ পুরো ঘটনাকে নতুন মোড় দেয়। সেটি ছিল নাটোরের একটি আদালতে দায়ের করা মামলার কাগজ, যা পরে এই হত্যাকাণ্ডের সবচেয়ে গুরুত্বপূর্ণ সূত্র হয়ে ওঠে। এই কাগজটি নিহত তরুণের নাকি খুনির রেখে যাওয়া কোনো পরিকল্পিত ইঙ্গিত, এমন নানা প্রশ্ন ঘুরপাক খেতে থাকে তদন্তে। সেই প্রশ্নের উত্তর খুঁজতে তদন্তকারীদের সময় লেগে যায় 6 মাসেরও বেশি। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। 2017 সালের 3 নভেম্বর এই হত্যাকাণ্ড ঘটে। পরদিন 4 নভেম্বর সকালে মুন্সিগঞ্জ সদর উপজেলার শিলি গ্রামের নুরু মোল্লার ধান ক্ষেত থেকে মাথাবিহীন লাশটি উদ্ধার করে পুলিশ। নিহত তরুণের বয়স ছিল আনুমানিক 22 বছর। তিনি ছিলেন একজন প্রতিবন্ধী এবং প্রায় 2 বছর ধরে মুন্সিগঞ্জ এলাকায় ভবঘুরে হিসাবে ঘুরে বেড়াতেন। প্রথমে থানা পুলিশ মামলার তদন্ত শুরু করে। লাশের পকেটে পাওয়া মামলার কাগজ ধরে তদন্ত এগোয়। দেখা যায় হত্যার মাত্র 8 দিন আগে নাটোরে মামলাটি দায়ের করা হয়েছিল। মামলার কাগজে বাদীর বাড়ি নাটোরে উল্লেখ করা হলেও আসামিদের বাড়ি মুন্সিগঞ্জ সদরেই, যেখানে লাশটি পাওয়া গেছে। এতে সন্দেহের তীর যায় ওই আসামির দিকে, কিন্তু জিজ্ঞাসাবাদে তারা কেউই হত্যার সঙ্গে জড়িত নন বলে প্রমাণিত হয়। 6 মাসেও রহস্য উদ্ঘাটন করতে ব্যর্থ হলে 2018 সালের 15 মে মামলার তদন্ত ভার হস্তান্তর করা হয় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের কাছে। এরপর শুরু হয় নতুনভাবে তদন্ত। পিবিআই কর্মকর্তারা নাটোরে গিয়ে মামলার বাদীর খোঁজ করেন, কিন্তু তারা এমন কোনো ব্যক্তির অস্তিত্বই খুঁজে পাননি, অর্থাৎ মামলাটি ছিল সম্পূর্ণ ভুয়া। এরপর মামলায় উল্লেখ করা আসামিদের জিজ্ঞাসাবাদ করা হয়। তাতেও নিহত তরুণের পরিচয় বা হত্যার সঙ্গে তাদের সম্পৃক্ততার কোনো প্রমাণ মেলে না। তদন্তকারীরা এরপর আসামিদের কাছে জানতে চান তাদের কোনো প্রতিপক্ষ আছে কিনা। তারা জানান নাটোরে নয়, তবে স্থানীয়ভাবে জমি জমা নিয়ে তাদের বিরোধ রয়েছে। সেই সূত্র ধরে কয়েকজনের নাম উঠে আসে। তাদের মোবাইল নাম্বার সংগ্রহ করে শুরু হয় প্রযুক্তি নির্ভর তদন্ত। এই পর্যায়ে উঠে আসে শফিক কাজী নামের এক ব্যক্তির নাম, যার বাড়ি মুন্সিগঞ্জ সদর উপজেলায়। দেখা যায় নাটোরে মামলাটি দায়েরের সময় তিনি সেখানে অবস্থান করছিলেন। তাকে জিজ্ঞাসাবাদ করলে তিনি দাবি করেন ঘটনার সময় তিনি ভারতে ছিলেন এবং তার পক্ষে পাসপোর্ট ও ইমিগ্রেশন সংক্রান্ত কাগজপত্রও দেখান। কিন্তু প্রযুক্তিগত তদন্তে দেখা যায় নাটোরে মামলাটি দায়েরের সময় এবং মুন্সিগঞ্জে হত্যাকাণ্ডের সময় 2 ক্ষেত্রেই শফিক কাজীর মোবাইল ফোনের অবস্থান পাওয়া গেছে। এতে তার বক্তব্যে অসঙ্গতি ধরা পড়ে। এরপর আরও নিবিড় তদন্তে বেরিয়ে আসে শফিক কাজীর সঙ্গে জয়পুরহাটের 5 বিবি এলাকার লালু কসাই নামের এক ব্যক্তির যোগাযোগ ছিল। লালুকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে তিনি জানান শফিক কাজীকে তিনি অবৈধভাবে ভারত বাংলাদেশ সীমান্ত পারাপারে সহায়তা করেছিলেন। এই তথ্যের ভিত্তিতে শফিক কাজীকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি এক পর্যায়ে ভেঙে পড়েন এবং পুরো ঘটনার বিবরণ দেন। তিনি জানান প্রথমে যশোরের হিলি সীমান্ত দিয়ে বৈধভাবে ভারতে যান, এরপর লালু কসাইয়ের সহায়তায় জয়পুরহাট সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করেন। নাটোরে গিয়ে একটি ভুয়া মামলা দায়ের করেন, যেখানে নিজের নাম পরিচয় গোপন রেখে অন্য এক ব্যক্তির নাম ব্যবহার করেন, যার কোনো অস্তিত্ব নেই। এরপর গোপনে মুন্সিগঞ্জে এসে এক প্রতিবন্ধী ভবঘুরে তরুণকে হত্যা করেন। হত্যার পর সেই ভুয়া মামলার কাগজের ফটোকপি নিহতের 3/4 প্যান্টের পকেটে গুজে দেন, যাতে ঘটনাটি ওই মামলার সঙ্গে সম্পৃক্ত মনে হয় এবং প্রতিপক্ষদের ফাঁসানো যায়। এরপর তিনি আবার জয়পুরহাট সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে ফিরে যান এবং প্রায় 1 মাস পর বৈধ পথে বাংলাদেশে প্রবেশ করেন।
পিবিআইয়ের অতিরিক্ত মহাপরিদর্শক মোস্তফা কামাল জানান, শফিক কাজীর পাসপোর্ট ও ইমিগ্রেশন তথ্য অনুযায়ী তিনি ঘটনার সময় ভারতে ছিলেন, কিন্তু তদন্তে প্রমাণ পাওয়া যায় তিনি অবৈধভাবে দেশে প্রবেশ করে হত্যাকাণ্ড ঘটিয়ে আবার ভারতে ফিরে যান। ফলে শুধু দালিলিক প্রমাণ নয়, প্রযুক্তিগত ও অন্যান্য সাক্ষ্য প্রমাণ বিশ্লেষণ করে প্রকৃত অপরাধীকে শনাক্ত করা সম্ভব হয়। পিবিআইয়ের তদন্তে আরও উঠে আসে, শফিক কাজীর দখলে থাকা একটি জমি বেদখল হয়ে যাওয়ায় তিনি ক্ষুব্ধ ছিলেন। সেই জমি পুনর্দখল এবং প্রতিপক্ষকে হয়রানি করার উদ্দেশ্যে তিনি পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড ঘটান। একজন নিরীহ পরিচয়হীন তরুণকে হত্যা করে প্রতিপক্ষকে ফাঁসানোর চেষ্টা করেন তিনি। 2018 সালেই শফিক কাজী ও তার সহযোগী লালু কসাইকে আসামি করে আদালতে অভিযোগপত্র জমা দেয় পিবিআই। মামলাটি বর্তমানে মুন্সিগঞ্জের আদালতে বিচারাধীন। পিবিআই সদর দপ্তর থেকে প্রকাশিত পরিচয়হীন অজ্ঞাতনামা মৃতদেহ এবং ক্লুলেস মার্ডার মামলার তদন্ত শীর্ষক বইয়েও এই হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনের বিস্তারিত বিবরণ তুলে ধরা হয়েছে। এই পুরো ঘটনা প্রমাণ করে পরিকল্পিত অপরাধ কতটা জটিল ও বিভ্রান্তিকর হতে পারে, আর আধুনিক তদন্ত পদ্ধতি কিভাবে সেই জট খুলে দিতে সক্ষম। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।